আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জুলাই ঘোষণাপত্রে অভ্যুত্থানী সর্বত্র যেন বিপ্লব হয়নি বলেন মাহমুদুর রহমান। গাজীপুরে সাংবাদিক হত্যায় তৎপর পুলিশ, ময়নাতদন্তের ফলেই চার্জশিট নিয়ে উদ্যোগ। জুলাই সনদ বাস্তবায়নে সন্দেহ, প্রশ্ন চিহ্নের সামনে বাংলাদেশ। ব্রিটেনে অবৈধ রাইডারদের বিরুদ্ধে অভিযান, 280 জন গ্রেপ্তার। ইরানি গুপ্তচর বিরোধী কঠোরতা, গ্রেপ্তার 20 গুপ্তচর। চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দল, ইউএস ওপেনের আগে জোকোভিচের জরিমানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই ঘোষণাপত্রকে পড়ে দেখা যায় সেখানে সর্বত্র অভ্যুত্থান বলা হয়েছে, কোথাও বিপ্লব বলা হয়নি। সরকারি ধারণা অনুযায়ী এটি বিপ্লব নয়, বরং অভ্যুত্থান হিসেবে বিবেচিত হচ্ছে। একথা গভর্নমেন্টের স্বীকৃতিও নয় যে এটি বিপ্লব হয়েছে। ঘটনার বর্ণনায় তিনি বলেন, আমি সম্ভবত অক্টোবর মাসে বলেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার এখনো নাম পরিবর্তন করে এটাকে বিপ্লবী সরকার বানাতে পারেনি। তারা করেননি, এ কারণে আজও বিতর্ক চলমান। লাইনচ্যুত প্রশ্ন যেমন এটা বিপ্লব, অভ্যুত্থান, রেভলিউশন না আপরাইজিং, সবাই ভাবছে, দ্বিধায় পড়ছে। জাতীয় সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের সমালোচনা করে তিনি বলেন, অনেকেই সংসদের উচ্চকক্ষ নিয়ে খুব উত্তেজিত। উচ্চকক্ষের মাধ্যমে আপনি ফ্যাসিস্ট আটকাতে পারবেন? উচ্চকক্ষ তো পাশের ভারতেও আছে, এর কাজটা কি? আপার চেম্বারে কাজ হচ্ছে পুরস্কৃত করা, মানে রাজনৈতিক দলগুলো যাদের এমপি বানাতে পারে না তাদের পুরস্কৃত করাটাই হচ্ছে আপার চেম্বারের কাজ। আপার চেম্বারের মাধ্যমে কোনো মিনিংফুল সংস্কার হবে এটা আমি বিশ্বাস করি না। এই সরকারই মনে করে এটা বিপ্লব হয় না, এটা একটা অভ্যুত্থান চলবেই। এবং যারা লিগ্যাল এক্সপার্ট, আমার চারদিকে সবাই লিগ্যাল এক্সপার্ট বসে আছেন, তাদের মধ্যে প্রশ্ন না করি। লেজিটিমেসি শব্দটাতে আমার প্রধান আপত্তি আজকে, কারণ লেজিটিমেসি নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না বলেই আমি মনে করি এই বিপ্লবের পরে। তবে এর জন্য আবার এই যে প্রশ্নটা আমরা এখন উত্থাপন করছি, আলোচনা করছি, এর জন্য সরকারেরও দায় আছে। সরকারের দায় আছে বলেই আজকে একটু আগে ইমরান বলতে বাধ্য হলো যে আমাদের ভুল হয়ে গেছে। সুতরাং সরকারের দায়টাও আছে এর মধ্যে। যেমন ধরেন এই সরকারের চরিত্রটা কি। আমি এই বিপ্লবের সময় আমি নির্বাসনে ছিলাম, এক্সাইলে ছিলাম টার্কিতে। তো আমার মনে আছে বিপ্লবের বোধহয় পরের দিন বা ওই দিনই হতে পারে, আমার এক্স্যাক্ট ডেট মনে নেই, আমি কনক সরোয়ারের টক শোতে বলেছিলাম যে এই সরকারের ইমিডিয়েটলি এটা বিপ্লবী সরকার হওয়া উচিত। এবং সেদিন থেকে কিন্তু আমি এই কথা বলে গেছি। আমি দেশে ফেরার পরে যে প্রথম যে সংবাদ সম্মেলন করেছি সেখানেও কিন্তু এই প্রেস ক্লাবে আমি বলেছি যে ইউনিট সরকারের এখনও সময় আছে। এটা আজ থেকে ধরেন 8-9 মাস আগের কথা বলছি আমি, সম্ভবত ফেব্রুয়ারি। এখনও ইউনিট সরকার তার নামটা পরিবর্তন করে এটাকে বিপ্লবী সরকার করতে পারেন, তারা করেন নাই। এই জন্যেই আজ পর্যন্ত এই বিতর্ক চলছে এবং এখনও এই বিতর্ক চলছে, এটা বিপ্লব না অভ্যুত্থান, রেভলিউশন না আপরাইজিং, এটা কি। এবং সবথেকে মজার কথা হলো, আমরা যে জুলাই ডিক্লারেশন দেখলাম সেখানে কিন্তু বারে বারে অভ্যুত্থান বলা হয়েছে। আপনি জুলাই ডিক্লারেশন যদি পড়েন, সর্বত্র অভ্যুত্থান, কোথাও বিপ্লব নাই। তো তার মানে এই সরকারই তো স্বীকার করছে না যে এটা একটা বিপ্লব হয়েছে। এই সরকারই মনে করে এটা বিপ্লব হয় না, এটা একটা অভ্যুত্থান হয়েছে। তো সেটা সরকারের ইচ্ছা। এবং রাজনৈতিক দলগুলো, যেমন আমার আগে একজন বক্তা স্টেক হোল্ডারদের কথা বললেন। গাজীপুরে প্রকাশ্যে হত্যার ঘটনায় আজ দ্রুত সম্ভব প্রাথমিক ভূমিকা পালনকারী পুলিশ বিভাগ চার্জশিট প্রস্তুতের ঘোষণা দিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আগামী 15 দিনের মধ্যেই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন জগতি থানার পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাংবাদিক হত্যার দায় আমরা এড়াতে পারি না। আমাদের যথার্থ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা হয়েছে এবং এতে আমরা দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি নিহত সাংবাদিকদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। পুলিশ বলেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে জনবল কম থাকা ও নিরাপত্তার সীমাবদ্ধতা রয়েছে, তবে প্রতিটি ক্ষেত্রে জনগণের সহযোগিতায় অপরিহার্য। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কমিশনার জানান, ঘটনার দিন বাদশা মিয়া এটিএম বুথ থেকে 25,000 টাকা তোলেন। তাকে ফাঁসানোর চেষ্টা করা হয় গোলাপী নামে এক মহিলার সঙ্গে হানি ট্র্যাপে জড়ানোর মাধ্যমে। আপনি পুলিশিং করতে চান, সেটি কিন্তু আমাদের জন্য এখনো সম্ভব হবে না। আমরা কাজ করছি, আমরা দেখাচ্ছি 24 ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি।
এগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ, আপনাদেরকে অনুরোধ লাগে, আপনারা আমাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন, আমাদেরকে সহযোগিতা করেন। আমরা কাজ করতে চাই, আমরা প্রিভেনশন করতে পারিনি কিন্তু ডিটেকশনটা করেছি, এবং প্রিভেনশনের জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা কাজ করেন। আমি আজকে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ রাখবো, পুলিশকে আবারও কাজ করার সুযোগ করে দেন। পুলিশ জনগণের যে রোষানলের শিকার হয়েছে, সেখান থেকে পুলিশ ট্রমাটাইজ হয়েছিল, পুলিশ এখন কাজ করছে, আপনাদের সহযোগিতা চাচ্ছি, সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সহযোগিতা আজকে রমজানের আগেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সম্ভাব্য ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন তুলেছে। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। তবে দলটি মনে করে শুধু সময়সূচি ঘোষণা করলেই গণতান্ত্রিক আস্থা ফিরবে না, বরং নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। দলটির মতে ফ্যাসিবাদী শক্তির বিচার ছাড়া এই প্রক্রিয়া পূর্ণতা পাবে না। শনিবার 9 অগস্ট এবি পার্টি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এত বড় অবিস্মরণীয় গণ অভ্যুত্থানের পর একটি ঘোষণাপত্র দিতে পারা আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়, কিন্তু এর ভাষা, কাঠামো ও অভিপ্রায় যেন পুরনো ধাঁচের ছায়া বহন করছে। তিনি মনে করেন এই ঘোষণাপত্রে দেশের ঐতিহাসিক আন্দোলনগুলোর প্রতিফলন আরও স্পষ্টভাবে থাকা উচিত ছিল। কারণ আমরা এখন আগের সংবিধান মোতাবেক সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি। আগের হাসিনার আমলের সংবিধানের 7 ক মোতাবেক এই ঐকমত্য কমিশনে যারা যারা বসছেন সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি এবং আমরা সবাই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। অতএব সেই বাস্তবতায় এই সংবিধান যদি সাসপেন্ড না করা হয়, এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয়, তাহলে নির্বাচনটার বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। কারণ 24 জানুয়ারিতে একটা নির্বাচন হয়েছে, 29 জানুয়ারির আগে কোনো নির্বাচন সংবিধান মোতাবেক হতে পারে না। কারণ সংবিধানে তো একটা নির্বাচন 5 বছর পর পর হতে হবে বলে দেওয়া আছে, নির্বাচন কমিশনের ম্যান্ডেট বলে দেওয়া আছে। যদিও সংসদ সরকার নাই, কিন্তু সেটাকে তো সংবিধানের 106 ধারা মোতাবেক একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়ে সেটাকে রিপ্লেস করে দিয়েছে। তাহলে আমরা যারা ফেব্রুয়ারিতে, এপ্রিলে, জুনে নির্বাচন চাচ্ছি অথবা অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে, সেটা কিসের ভিত্তিতে হবে? অতএব এই নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে এবং এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে, যে এটাকে ভিত্তি করেই সংবিধান যতটুকু থাকবে অতটুকু থাকবে, এটার সাথে যেটা যাবে না সংবিধানের সেই ধারাগুলো বাতিল হয়ে যাবে অথবা সাসপেন্ডেড হয়ে যাবে। নেক্সট পার্লামেন্ট সেটা ডিসাইড করবে কি হবে না হবে। ব্রিটেনে অবৈধ পণ্য বিতরণকারী চালকদের বিরুদ্ধে সপ্তাহব্যাপী অভিযান দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত 280 জনের গ্রেপ্তার দিয়ে শেষ হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে। 21 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় 1750 জন পণ্য বিতরণকারী চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। এই সময়ে বৈধ নথিপত্র উপস্থাপনায় ব্যর্থ হওয়ায় 280 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে 53 জনের আশ্রয় সংক্রান্ত সহায়তা পুনর্বিবেচনার প্রক্রিয়া শুরু হয়েছে। এই অভিযান অবৈধ অভিবাসন ঠেকাতে সরকারের নেয়া ধারাবাহিক প্রচেষ্টার অংশ বলে জানিয়েছে দেশটি। দেশের কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানে তাদের কর্মীদের অভিবাসন বিষয়ক অবস্থা যাচাই করার জন্য নতুন বিধান কার্যকর হয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ও সরকারের ওপর এ বিষয়ে চাপ বাড়ছে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্রেক্সিটপন্থী রাজনীতিকদের সমর্থন ও নীতি নিয়ে আলাপ আলোচনা চলমান রয়েছে। এই ধরনের ধরা ছাঁটাই অবৈধ অনুপ্রবেশ রুখতে একটি কঠোর বার্তা হিসেবে দেখা দিয়েছে। নিয়ম প্রতিষ্ঠা ও বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় থাকলে সমাজ ও অর্থনীতির ওপর এর প্রভাব স্পষ্ট হবে। ইরানের বিচার বিভাগ শনিবার জানায়, দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে গুপ্তচরগিরির অভিযোগে দেশে 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং কঠোর বিচারেই তাদের উদাহরণ হিসেবে রাখা হবে বলে জানিয়েছেন বিচার বিভাগ। একই ঘোষণায় বলা হয়, গত বুধবার রুজবে ওয়াদি নামে এক পরমাণু বিজ্ঞানীকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। তিনি অন্য এক পরমাণু বিজ্ঞানীর সঙ্গে তথ্য শেয়ার করেছিলেন, যার সহায়তায় দখলদার ইসরায়েল ইরানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেই বিজ্ঞানী গত জুনে ইসরায়েলের হামলায় নিহত হন। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরি আরও বলেছেন, গুপ্তচরগিরির অভিযোগে গ্রেপ্তার আরও 20 জনের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয়েছে এবং তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, বিচার বিভাগ গুপ্তচর এবং ইহুদিবাদীদের এজেন্টদের প্রতি কোনো ধরনের ক্ষমা প্রদর্শন করবে না।
চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ায় গেছে বাংলাদেশ এ দল। এই শীর্ষ অঞ্চলে টি-20 টুর্নামেন্টে অংশ নিতে তারা 11টি দলকে সামনে রেখে লড়বে। পাকিস্তান, শাহিনস ও নেপাল জাতীয় দল ছাড়াও অস্ট্রেলিয়ার রাজ্য দল ও বিগ ব্যাশ লিগের দলগুলো অংশ নেবে এই প্রতিযোগিতায়। দেশ ছাড়ার আগে অধিনায়ক নুরুল হাসান সোহান বলেছেন, আসন্ন সিরিজে চ্যালেঞ্জ থাকবে অনেক, তবে সেটাই নতুন সুযোগকে আলাদা মাত্রা দেয়। গণমাধ্যমের সামনে তিনি স্পষ্টভাবে তুলে ধরেন যে কন্ডিশনে যাচ্ছি সবার জন্য বড় চ্যালেঞ্জ, একই সঙ্গে ভালো সুযোগও বটে। টুর্নামেন্টে ডারউইনের উত্তর অঞ্চলে অনুষ্ঠিত হবে। আগামী 14 অগস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান এ দল। এবার টেনিসের খবর। সামনেই শুরু হচ্ছে ইউএস ওপেন টেনিস। ঠিক তখনই উঠল এক বিতর্কিত খবর। সার্বিয়ার তেজস্বী তারকা জোকোভিচের উপর চাপা এক জরিমানা এলো পৃথক খবরে। 15,000 ইউরোর জরিমানা করা হয়েছে মারবেল্লা মিউনিসিপ্যালিটি থেকে, বাংলাদেশি মুদ্রায় প্রায় 21,20,000 টাকা। না, খেলাধুলা নিয়ে নয়, বরং এক প্রশাসনিক নথিপত্রাংশের কারণে এসেছে এ শাস্তি। মিউনিসিপ্যালিটি আগে তাকে নোটিশ পাঠিয়েছে এবং কয়েকটি নথি জমা দিতে নির্দেশ দেয়। নির্দিষ্ট নথি জমা না করলে বেআইনি নির্মাণ ভেঙে ফেলারও নির্দেশ ছিল। জোকোভিচ 2টো নথি জমা দিয়েছেন এবং নির্মাণ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন, তবে সেই অনুরোধ মঞ্জুর হয়নি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।